স্কাল্প স্কাল্প ফেটে নার্ভ ছিঁড়ে গেছে। আমি বাবা হারানোর পরেও মানে মুখ ফুটে অনেক কিছুই বলতে পারি না, কারণ আমার ফ্যামিলি আছে যারা বাংলাদেশে থাকে। নমস্কার, আমি প্রিয়া রানী দাস। আমি বেসিক্যালি বাংলাদেশের মেয়ে, কুমিল্লাতে আমার জন্ম। আর আজকে আমি এখানে আমার বাবার ব্যাপারে, বাবার জাস্টিসের জন্য কিছু কথা শেয়ার করা আপনাদের সাথে। বাবার জন্য জাস্টিস তো আর আমি আনতে পারবো না। আমার বাবা হচ্ছেন দিলীপ দাস। 2021 সালে 13ই অক্টোবর অষ্টমী পূজার দিন, দুর্গা পূজা অষ্টমীর দিন যে ঘটনা ঘটেছিল কুমিল্লায়, কোরআন শরীফ রাখা হয়েছিল হনুমানের পায়ের নিচে, সেটা নিয়ে যে দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গার বলি হয়েছে আমার বাবা। অ্যাকচুয়ালি বাবা চলে যাওয়া মানে তো মাথার উপর থেকে একটা বড় ছায়া, বট গাছ চলে যাওয়া, সেই তো সব ছিল। তো আর বাবা এভাবে চলে যাবেন, বাবাকে এভাবে কেড়ে নেওয়া হবে আমাদের কাছ থেকে, এটা কখনো আমরা ভাবিনি। 2021 সালে যে ঘটনাটা ঘটেছিল সেটা একেবারেই সাজানো ঘটনা। কোনো মানে যে এই পরে দিয়ে এটা প্রমাণিত হয় যে কে এই কোরআন শরীফ হনুমানের পায়ের নিচে রেখেছিল, সেটা একজন ইসলাম ধর্মের লোকই রেখেছিল। পরে দিয়ে তাকে বলা হয় সে নাকি মানসিক ভারসাম্যহীন। বাই দ্য ওয়ে, কোনটা ট্রু আর কোনটা ফলস অ্যাকচুয়ালি ভগবানই জানেন, আমরাও জানি, কিন্তু মুখ ফুটে কিছু বলার মতো ক্ষমতা রাখি না। আমি বাবা হারানোর পরেও মানে মুখ ফুটে অনেক কিছুই বলতে পারি না, কারণ আমার ফ্যামিলি আছে যারা বাংলাদেশে থাকে, তাদের সেফটির ব্যাপারে ভেবে আমি কিছুই বলতে পারি না। শুধু এটুকুই বলবো যে আমার বাবা একেবারেই ইনোসেন্ট একজন মানুষ ছিলেন। সে একটা পিঁপড়া মারতে গেলেও অনেকবার চিন্তা ভাবনা করার মতো মানুষ, কারোর উপকার ছাড়া অপকার কখনোই করেন নাই। উনি মসজিদ, মন্দির, মাজার সব জায়গায় যেতেন। কুমিল্লার মানে আমার বাবাকে যখন আহত করা হয়, তারপর যখন ওনাকে হসপিটালে অ্যাডমিট করা হয়, উনি 8 দিন আইসিইউতে ছিলেন। সেই সময় মানে কুমিল্লাতে মানে অনেক জায়গায় তার জন্য প্রার্থনা করা হয়েছে, তার ভালোর জন্য, তার সুস্থতার জন্য প্রার্থনা করা হয়েছে। তো আমার বাবা সেরকমই একজন মানুষ ছিলেন। আর আমরা তো ঘটনাস্থলে ছিলাম না। সেই দিনের ঘটনায় আমার বাবা নাকি অষ্টমীর যখন অঞ্জলি হচ্ছিলেন মন্দিরে, অঞ্জলি পূজা, তখন তারা কিছু মৌলবাদীর দল, তাদের এখন মৌলবাদী বলা ছাড়া আর কিছু আমি ভাষা খুঁজে পাচ্ছি না, কারণ ওরা তো মানুষের পর্যায়ে পড়ে না, ওরা জানোয়ারও হয়তো বা এমনও হয় না যেমনটা তারা। তো তারা নানান জায়গায় প্রতিটা মন্দির ভেঙে ভেঙে আসছিল। তো রাজেশ্বরী কালীবাড়ি সেটা ছিল, আমার বাবা যেখানে ছিলেন সেই রাজেশ্বরী কালীবাড়িতেও তারা অ্যাটাক করে। তখন এক পর্যায়ে যখন তারা গেট ভেঙে মন্দিরে ঢুকতে চায়, তখন আমার বাবা নাকি গেটের যে পকেট গেট থাকে সেই পকেট গেট নিয়ে ধস্তাধস্তি করে, মানে পকেট গেটটা যেন খুলতে না পারে, সে অপোজিট সাইড থেকে বাধা দেওয়ার ট্রাই করে। ঠিক তখনই নাকি সেই গেটের মানুষ বলে যে ইট পাটকেল মারা হয়েছিল, তার কারণে ওনার মাথা ফেটে গেছে। তো মাথার এই জায়গা ফেটেছে আমার বাবার। তো যদি একটা মানুষকে ইট মারা হয় এভাবে করে, নিশ্চয়ই এটা এসে এখানে পড়ে না, এটা পড়ার কথা এখানে। আমার বাবা আঘাত পেয়েছে এখানে, আর সেটা শার্প আঘাত, কোনো থেতলে যাওয়া না। কেউ কাউকে যদি পাথর মারে থেতলে যায়, বা ইট মারে থেতলে যায়, এটা থেতলে যাওয়া না, তাকে কাছে থেকে আঘাত করা হয়েছে কোন ধারালো কিছু দিয়ে, হয়তোবা টাইলস, হয়তোবা ধারালো কিছু দিয়ে তাকে আঘাত করা হয়েছে, যার কারণে তার স্কাল্প ফেটে নার্ভ ছিঁড়ে গেছে। ইভেন তারপর তাকে আমার মনে হয় যে হাফ এন আওয়ারের মতো ফেলে রাখা হয়েছে, তাকে হসপিটালে নেওয়া হয়নি। ওখানে আরো অনেক মানুষ ছিলেন, সত্যি কথা বলতে আমার ধর্মের মানুষজনও ছিলেন, সেই মন্দিরের লোকজন ছিলেন, যারা এখন সত্য প্রকাশ করতে চায় না। তারা দেখেছেন কে আমার বাবাকে আঘাত করেছে, বা সে দেখতে কেমন। এত বড় একটা মন্দির, সেখানে সিসি ক্যামেরা ছিল না মন্দিরের গেটে।
মানে কুমিল্লার সবচেয়ে বড় মন্দির রাজেশ্বরী কালীবাড়ি, সেখানে সিসি ক্যামেরা ছিল না। যাই হোক, আমাদের তারপর তো অনেক কিছু, বাবাকে কখন হসপিটালে নেওয়া হয়েছে জানি না, অনেকক্ষণ পরে হসপিটাল থেকে আমাদেরকে মন্দির থেকেও জানানো হয় নাই যে আমার বাবা আহত হয়েছে। আমাদেরকে হসপিটাল থেকে ফোন করা হয়েছে। হসপিটাল থেকে মাকে ফোন করেছে, আমি তখন ছিলাম না, আমি ঢাকায় থাকতাম। তো ঢাকা থেকে কুমিল্লা আসছিলাম, আমি বাসে ছিলাম। তারপর হসপিটাল থেকে ফোন করার পর তারপর তো আমার ফ্যামিলির লোকজন, মা আর কাকি যায়। তো যাওয়ার পথেও রাস্তায় হচ্ছে তারা মৌলবাদী দলরা প্রায় রামদা নিয়ে নাকি আমার কাকি আর মাকে হচ্ছে যে ধরছে, যে নানান রকমের আজে বাজে কথা, তোদেরকে মেরে ফেলবো, তোরা হচ্ছিস এই, মানে খুবই বাজে বাজে কথা, ড্যাডাইয়ের যা এটা সেটা যা যা বলে আর কি, তারা অনেক ধরনের কথা বলেছে। তখন আমার কাকি বলে কি মেরে ফেলবি, মেরে ফেল, আমার আমার ভাই ওইখানে, আমার দাদা ওইখানে মরতেছে, তোরাও আমাদেরকে মেরে ফেল, তোরা তো এটাই চাস। তো কিছু সাংবাদিক ভাইদের জন্য তারা রক্ষা পায়। আর তখন কুমিল্লার অবস্থা খুবই খারাপ ছিল ওই সময়টায়। তারপর বাবাকে ওইখানকার সরকারি হসপিটালে রাখে নাই, রেফার করে দেয় ঢাকায়, ঢাকা মেডিকেলে নিয়ে যাই। তারপর তো 8 দিন পরে বাবাকে আর পেলাম না, বাবা চলে যায়। 8 দিন আইসিইউতে ছিল। আমার বাবা অনেক যুদ্ধ করেছে, আমি কাছ থেকে দেখেছি তো আমার বাবাকে, বেঁচে থাকার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। তারপর তো আরো বাবা চলে যাওয়ার পর সেটা আরেক চরম শিক্ষা। তখন শুরু হলো পলিটিক্যাল লোকজনের আনাগোনা। তারপর আমার বাবার ম্যাটারটা হয়ে গেল একটা পলিটিক্যাল সাবজেক্ট। এই তো, তারপর অনেক কিছু কেস হলো, তারপর অনেকের অনেক রূপ দেখলাম। তারপর বুঝতে পারলাম যে আসলে ঘটনাটা কি হয়েছিল। আসলে সেটা মানে একটা ষড়যন্ত্রের শিকার হয়েছে আমার বাবা, নিরীহ একজন মানুষ, আমার ফ্যামিলি সেটা শিকার হয়েছে। এটার জন্য তো প্রতিবাদ করেছি, আমি অনেক প্রতিবাদ করেছি, চেষ্টা করেছি, কিন্তু আলটিমেটলি কোনো কিছুই হওয়ার নাই ওই দেশে। ওই দেশ আদেও আমাদের জন্য কিনা সেটা সন্দিহান। তাই তো দেখতেই পাচ্ছি। তারপরও দেশটা তো আমার, ওইখানে আমি জন্মগ্রহণ করেছি, আমার ফ্যামিলি সবকিছু ওইখানটায়। দেশ তো মায়ের মতো, মানুষগুলো এরকম হলেও দেশকে তো আর ছেড়ে দিতে পারি না। আর জাস্টিস কখনোই পাবো না, সম্ভব না। আর এখন তো আরো মনে হয় একেবারেই সম্ভব না। এই তো, অনেক কিছু বলার আছে কিন্তু বলতে পারি না। এখনো আমি ভীত, সন্ত্রস্ত, কারণ ফ্যামিলি তো এখানে আছে। ফ্যামিলিটার সেফটির জন্যও অ্যাটলিস্ট অনেক কিছু বলা হয়ে ওঠে না। আমার দুঃখগুলো, আমি যেই যুদ্ধ করছি, আমার ফ্যামিলি যেই যুদ্ধ করছে, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি। তাই ভালো থাকবেন সবাই, নমস্কার।